আগেরটা না দেখলে পরেরটা একটু বোঝা কঠিন হয়ে যায়। সো তারপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারো। সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। থ্যাংক ইউ। ওকে, লাস্ট ক্লাসে আমরা যেখানে শেষ করেছিলাম সেটা ছিল এই যে শান্টফিল্ড যদি ওভার স্পিডে রান করে তাহলে সেটার যে একটা সিভিয়ার একটা ড্যামেজ ঘটে সেটা পর্যন্ত আমরা দেখেছিলাম। এর পরবর্তী আমাদের যে ডিসি মেশিনটা আমরা দেখবো মানে মোটর, সেটা হলো পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটর। এটা আপনারা অনেক জায়গায় পাবেন বা অলরেডি হয়তো পেয়েছেন যারা ওই যে রোবোটিক্স এর কাজ করেন বা অন্যান্য প্রজেক্টের সাথে জড়িত আছেন। তারা দেখবেন ছোট ছোট যত ডিসি মোটরগুলো আমরা হাতে নিই সবগুলো কিন্তু আসলে পার্মানেন্ট ম্যাগনেট মোটর। ওকে, তো পার্মানেন্ট ম্যাগনেট মোটরটা আসলে আর কিছুই না। নর্মালি আমরা এতদিন যে ডিসি মোটরগুলো পড়েছি বা সামনেও পড়বো সবগুলোতে ইলেকট্রোম্যাগনেট ব্যবহার করা হয়। ওকে, অর্থাৎ একটা ম্যাগনেটিক কোরের উপরে কয়েল জড়ানো থাকে, সেই কয়েলে আমরা এনার্জাইজ করি, অ্যাজ এ রেজাল্ট সেখানে ফ্লাক্স প্রডিউস হয় এবং সেটা ম্যাগনেটের মতো কাজ করে। এই ইলেকট্রোম্যাগনেট ব্যবহার না করে আমরা যদি ন্যাচারাল ম্যাগনেটগুলোকে ইউজ করি তাহলে সেই মেশিনকে বলা হয় পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মেশিন আর ডিসি মোটর। আমরা যেহেতু মোটর পড়তেছি, তো এটার কিছু সুবিধা আছে। প্রথমে আমরা একটু সুবিধাগুলো দেখি, হুইচ ইজ যেহেতু এখানে ফিল্ড কয়েল নেই, সো ফিল্ড কয়েলে কপার লস হওয়ার কোনো সুযোগ নেই। তারপরে যেহেতু ফিল্ড ওয়াইন্ডিং নেই, অল্প জায়গার মধ্যে এটাকে মানে সাইজটা ছোট হবে আর কি, কনস্ট্রাকশন সাইজ। তারপরে এবং আরেকটা জিনিস, এই যে ছবিটি একটু দেখেন, এই মোটরগুলো বেসিক্যালি সাইজেও একটু ছোট হয়, মানে রেটিং কম হয় আর কি। তো এইগুলো কিছু অ্যাডভান্টেজ রয়েছে। অন দ্য আদার হ্যান্ড কিছুটা ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। ওকে, ডিসঅ্যাডভান্টেজটা কি দেখেন। প্রথম কথা যে এই যে ডিসি মোটরটা রান করবে এখানে ম্যাগনেটিক ফ্লাক্স, যেহেতু ইলেকট্রোম্যাগনেট নেই, তো ম্যাগনেটিক ফ্লাক্সটা অনলি একটা ন্যাচারাল ম্যাগনেটের যে রেসিডুয়াল ম্যাগনেটিজম যেটা থাকে, যে ন্যাচারাল ম্যাগনেটের যে ফ্লাক্সটা থাকে সেটাই। তো এই ফ্লাক্স খুব একটা স্ট্রং হয় না। ওকে, তো অ্যাজ এ রেজাল্ট আমরা কি জানি যে টর্কের ইকুয়েশনের মধ্যে কিন্তু ফ্লাক্স ফাই আছে, তাই না? সো ফ্লাক্স যদি কম হয় তো টর্কটাও আমার কম হবে। ওকে, সো এই পিএমডিসি মোটর যেটা, ওকে, এই মোটরগুলোর টর্ক একটু তুলনামূলক কম হয় এবং তাতেও সমস্যা হতো না, কারণ আমাদের যে সব অ্যাপ্লিকেশন খুব হাই টর্ক প্রয়োজন হয় তা সেটাও না। সো অ্যাপ্লিকেশন ওয়াইজ সমস্যা হতো না, বাট মেইন যে সমস্যাটা হয় সেটা হলো যদি আমরা জানি ডিসি মেশিনে আর্মেচার রিয়াকশন থাকে, আর্মেচার রিয়াকশনের দুইটা ইফেক্ট আমরা দেখেছিলাম। একটা ছিল এই ম্যাগনেটিক নিউট্রাল প্লেনকে সে সরায় ফেলে, অর্থাৎ একই পোল ফেসের আন্ডারে কিছু অংশকে সে ডিম্যাগনেটাইজ করে, কিছু অংশকে সে ম্যাগনেটিজমটাকে বাড়ায় দেয়, এবং ওভারঅল যেটা ঘটে ফ্লাক্স উইকেনিং হয়। ওকে, এই ফ্লাক্স উইকেনিং হওয়ার কারণে আমার কি হয় যে স্পিডের ক্ষেত্রে আমরা কি জানি যে মোটর যেহেতু স্পিডের ক্ষেত্রে ফ্লাক্স কমে গেলে স্পিডটা বেড়ে যায়। ওকে, এক্সেসিভলি স্পিড মানে স্পিড কন্ট্রোল করাটা কঠিন হয়ে যায় আর কি নো লোড অবস্থায়। এবং এটাই মানে পার্মানেন্ট ম্যাগনেটের ক্ষেত্রে এই ফ্লাক্স উইকেনিংটা খুব মানে প্রবলেমেটিক, বিকজ যে ফ্লাক্স যদি বিপরীতভাবে কাজ করে অর্থাৎ সাবস্ট্রাকটিভ হয় আর্মেচার রিয়াকশনের কারণে, ওভারঅল যেহেতু ফ্লাক্সটা কমে যায়, তো এটা পার্মানেন্টলি, যেহেতু এখানে আমার ফিল্ডের ফ্লাক্সকে আর ইনক্রিজ করার কোনো সুযোগ নাই, সো এই যে এই সাবস্ট্রাকটিভ বাই নেচার বা ওভারঅল যে ফ্লাক্স কমে দেওয়ার কারণে এটাকে পার্মানেন্টলি ডিম্যাগনেটাইজ করে ফেলতে পারে। ওকে, অর্থাৎ আপনি একটা ন্যাচারাল ম্যাগনেট বসাইলেন, তার যে রেসিডুয়াল ফ্লাক্সটা ছিল মোটরকে রান করলেন, রান করার কারণে তার ফ্লাক্স কমে গেল। ওকে, তো ফ্লাক্স যদি কমে যায় তাহলে তো আসলে
তার তার কি হবে? সে ওই যে আমরা যেটা আগে প্রবলেম গুলো দেখেছিলাম আর কি, ফ্লাক্স নাই তার মানে স্পিডের ক্ষেত্রে সমস্যা, আর ফ্লাক্স নাই মানে টর্ক হবে না, ঠিক আছে? এন্ড অলসো এই যে ডিম্যাগনেটাইজেশন যেটা, সেটা শুধু যে আর্মেচার রিয়াকশনের কারণে ঘটে তাও না। এই মোটরটা যদি এক্সেসিভলি রান করতে থাকে বা ওভারহিট যদি হয়, আমরা কি জানি হিটের কারণেও ন্যাচারাল ম্যাগনেটের ওই যে বাংলায় বলে চৌম্বকত্ব কমতে থাকে। তো সেটাও পার্মানেন্ট ম্যাগনেটের একটা প্রবলেম। তো ইউজুয়ালি ছোটখাটো অ্যাপ্লিকেশনে আমরা এই যে দেখেন, দিস ইজ এ বিএইচ কার্ভ। ওকে, বিএইচ কার্ভ আপনারা 1-1 সার্কিটেই পড়ার কথা। তো বিএইচ কার্ভ থেকে আমরা কি দেখতে পাই যে এই যে দেখেন কোনো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, দেখেন এই যে ম্যাগনেট বি এর সঙ্গে এইচ, ওকে, এটা হলো ম্যাগনেটিক বা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বলে এটাকে। তো এটা বাড়ার সাথে সাথে বি ফিল্ড বাড়তে থাকে, বাট এটা যখন একবার কিছু পরিমাণ অর্থাৎ ফ্লাক্স অ্যালাইন হয়ে যায়, কিছু পরিমাণ ফ্লাক্স অ্যালাইন যদি হয়ে যায় বা যখন অ্যালাইন হওয়ার পরে আমি যদি সেই ফিল্ড থেকে সেই ফিল্ডটাকে সরেও ফেলতে চাই, তারপরেও দেখেন কিছু পরিমাণ সেটা জিরো হয় না। ওকে, এই যে দেখেন যখন এইচ জিরো হয়ে গেছে তখন কিন্তু বি আর জিরোতে ব্যাক করে নেয়। ওকে, এটাই হলো গিয়ে আমার রেসিডুয়াল ফ্লাক্স। এই রেসিডুয়াল ফ্লাক্সটাকে ব্যবহার করে আসলে এই পিএমডিসি মোটর রান করবে। ওকে, তো এটাকে যদি ডিম্যাগনেটাইজ করতে চাই তাহলে আমার নেগেটিভ দিকে একটা ফিল্ড ইন্টেন্সিটি বা ম্যাগনেটাইজিং ইন্টেন্সিটি দিতে হবে, যেটাকে আমি কোয়েসিভ ম্যাগনেটাইজিং ইন্টেন্সিটি আমি বলতে পারি। ওকে, তো ইউজুয়ালি যেসব ছোটখাটো অ্যাপ্লিকেশন, তো সেগুলার এই রেসিডুয়াল ফিল্ডও থাকে কম, as well as এই কোয়েসিভ ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটিও থাকে কম। সো আমি যদি মানে বড় মেশিনের ক্ষেত্রে যাই, আমার অবজেক্টিভ হবে যে এই রেসিডুয়াল ফ্লাক্সটা যত বেশি হয়, অ্যাজ ওয়েল অ্যাজ কোয়েসিভ ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি এটার জন্য বেশি হয়, সো দ্যাট খুব সহজে এটাকে ডিম্যাগনেটাইজেশন করা না যায়। তো ন্যাচারাল ম্যাগনেট যেটা, ওকে, তো সেটার চেয়ে পরবর্তীতে আমাদের কিছু রেয়ার আর্থ ম্যাটেরিয়াল, যেমন যে আমাদের নর্মাল কনভেনশনাল ফেরোম্যাগনেটিক অ্যালয় যেটাকে অ্যালনিকো বলে, অ্যালনিকো 5, এটা দেখেন দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট বিএইচ কার্ভের, এটা দেখেন এইসির ভ্যালু কিন্তু অনেক কম, তার মানে এটাকে খুব ইজিলি মানে ডিম্যাগনেটাইজ করে ফেলা সম্ভব। অন দ্য আদার হ্যান্ড রেয়ার আর্থ ম্যাটেরিয়াল যেমন নিও, ডিমিয়াম, আয়রন, বোরন, দেখেন এটার এইসির ভ্যালু অনেক বেশি, হুইচ ইজ এই ম্যাটেরিয়াল দিয়ে যদি আমরা এই পিএমডিসি তৈরি করি তাহলে তাকে এত সহজে ডিম্যাগনেটাইজ করে ফেলা সম্ভব না আসলে। ওকে, সো সময়ের সাথে সাথে আর কি আস্তে আস্তে আমরা এই জাতীয় ম্যাটেরিয়াল ব্যবহার করে যদি পিএমডিসি তৈরি করতে পারি, তো সেগুলো অবশ্যই বেটার হবে দেন কনভেনশনাল যে আমাদের ম্যাগনেটগুলি রয়েছে সেটার চেয়ে। স্পিড কন্ট্রোল নেক্সট যে টপিকটা, সেটা হলো পিএমডিসির স্পিড কন্ট্রোল কিভাবে করা যায়। যেহেতু এটার কোনো ইলেকট্রোম্যাগনেট নাই, সো এটার ফ্লাক্স কন্ট্রোল পসিবল না। ওকে, তাহলে কিভাবে করা যায়? বাকি যে দুইটা পদ্ধতি রয়েছে, এক আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল, অথবা ওই যে রেজিস্টর ইন সিরিজ উইথ দ্য আর্মেচার। ওকে, তো রেজিস্টর ইন সিরিজ আমরা জানি সেটা এক্সেসিভ মানে ওয়েস্টেজ অফ পাওয়ার, সেখানে পাওয়ার লস এবং কন্ট্রোলেবিলিটি ভালো না। সো পিএমডিসির ক্ষেত্রে এই আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথডটাই বেটার মেথড আর কি। তো পিএমডিসি সম্পর্কে এটুকুই। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এখন, সেটা হলো দ্য সিরিজ ডিসি মোটর। ওকে, সিরিজ মোটর মানে হলো দেখতেই পাচ্ছেন যে আর্মেচারের সঙ্গে এই যে ফিল্ড কয়েল যেটা, সেটা সিরিজে থাকে, ইন সিরিজ। ওকে, তো ইকুয়েশনটা দেখেন, আইএ সমান সমান আইএস সমান সমান আইএল, তার মানে লাইন কারেন্ট বা লোড কারেন্ট যেটাই বলেন না কেন, সেটাই আমার সিরিজ ফিল্ডের কারেন্ট, সেটাই আমার আর্মেচার কারেন্ট। এন্ড কেভিএল ইকুয়েশন অ্যাজ ওয়েল অ্যাজ ভিটিটা অ্যাপ্লাইড ভোল্টেজ, এই
সার্কিটে ড্রপ হওয়ার পরে যেটা থাকবে সেটাই আমার ইএ। তো ভিটি সমান সমান ইএ প্লাস আইএ আর এ প্লাস আর এস। ওকে, এখন সিরিজ মোটরের ক্ষেত্রে দেখেন, আমরা জানি যে যখন এই মোটরটি স্থির থাকে, ওকে, তো স্থির থাকা মানে ই এর ভ্যালু কত, যদি না ঘুরে, ওকে, ই এর ভ্যালু কিন্তু থাকে না, নাই, তাই না? আমরা কি জানি ই এ সমান সমান কে ফাই এন। সো ইনিশিয়ালি সেটা বড় অ্যামাউন্ট কারেন্ট ড্র করবে। ওকে, এই কারণে দেখেন যেহেতু এটা সিরিজ ফিল্ড, ওকে, এটার স্টার্টিং টর্ক যেটা সেটা অনেক বেশি হবে। কেন বেশি হবে দেখেন, আমরা জানি ইনডিউস টর্কের ইকুয়েশন দেখেন কে ফাই আই এ। তো এই ফ্লাক্স এইখানে দেখেন আই এর উপরে ডিপেন্ড করে, তাই না? তাহলে ফাই সমান সমান সি আই এ, এটাকে বসাই দেই, তাহলে ইনডিউস টর্ক দেখেন কি হচ্ছে, কে সি আই এ স্কোয়ার। ওকে, তার মানে দেখেন নর্মাল শান্ট মোটরের চেয়ে এখানে অবশ্যই আমরা কি দেখেন টর্কটা বেশি পাবো, এই ইকুয়েশন থেকেই বোঝা যাচ্ছে। ওকে, এই কারণে এটা সেসব অ্যাপ্লিকেশনে ব্যবহার করা হয় যেখানে অনেক বেশি হাই টর্ক প্রয়োজন হয়, যেমন স্টার্টার মোটরস ইন কার, এলিভেটর মোটরস, ট্র্যাক্টর মোটরস ইন লোকোমোটিভ, সেসব জায়গায় সিরিজ মোটরকে ব্যবহার করা হয়। তো এখন আমরা একটু টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্সটা দেখি। তো কেভিএল ইকুয়েশনটা দেখেন, ভিটি সমান সমান ইএ প্লাস আই আর এ প্লাস আর এস। আই এ সমান সমান এখান থেকে ডেরাইভ করে যদি আমি আনি রুট ওভার টাউ ইনডিউসড বাই কেসি, এবং আমরা জানি ই এ সমান সমান কে ফাই ওমেগা। ওকে, ওমেগা সমান সমান টুয়াইস পাই এন। তো ভিটি সমান সমান এটা বসাই দিলাম, ইকুয়েশন আসলে হলো কি আমার এইটা। ওকে, এবং এই ইকুয়েশনকে আমি ফ্লাক্স মুক্ত করতে যাচ্ছি। তো ফ্লাক্স ফাই সমান সমান এটা আমি পেয়েছি অলরেডি, সেখান থেকে যেটা আসে ফাইনালি ডেরিভেশন করে আমরা পাই ওমেগা সমান সমান ভিটি বাই রুট ওভার কেসি ইন্টু রুট ওভার টাউ ইনডিউসড মাইনাস আর এ প্লাস আর এস বাই কেসি। ওকে, এখন দেখেন এই ইকুয়েশন থেকে দেখাই যাচ্ছে স্পিডের সাথে টর্কের রিলেশন যেটা হলো, স্পিড ভ্যারি করবে টর্কের রেসিপ্রোকাল স্কয়ার রুটের সাথে। ওকে, অ্যাজ এ রেজাল্ট এটার স্পিড টর্ক কার্ভ যেটা আছে সেটা দেখেন যে এইরকম। ওকে, অর্থাৎ ইনিশিয়ালি দেখেন যখন টর্ক কম ছিল স্পিড আপ করবে। ওকে, এবং আস্তে আস্তে টর্ক বাড়ার সাথে সাথে স্পিডটা কমবে, এবং ইউজুয়ালি এই পজিশনের লগে আমার ফুল লোড টর্ক থাকে। এরপর আরো যদি যায় তাহলে এরকম টর্ক বাড়তে থাকে এবং স্পিডটা কমতে থাকে। তো উল্লেখ্য বিষয় এখানে যেটা দেখেন যে এই সিরিজ মোটর যেহেতু লো টর্কে দেখেন ইনফাইনাইট স্পিডের মতো। ওকে, তার মানে সিরিজ মোটরকে কখনোই নো লোডে রান করানো যাবে না। যদিও একটা মোটর আসলে বা যে কোনো মেশিনের ক্ষেত্রে নো লোড বলে আসলে কিছু নাই, বিকজ অফ দ্য লসেস অ্যান্ড তারপরে আপনার ওইটার যে ইনার্শিয়া থাকে, যে শ্যাফট, সেটা তো একটা মেটাল অবজেক্ট। সো যখন মেশিন মডেল করা হয় তখন নো লোড টর্ক বা নো লোড যেটা সেটাকেও কিন্তু একদম জিরো ধরা হয় না, কিছু পরিমাণ লোড ধরা হয়। বাট হাউ এভার সেটা ধরার পরেও যদি আমার কোনো লোড কানেক্ট না করে সিরিজ মোটরকে আসলে স্টার্ট করাটা উচিত না। এবং সেম ইফেক্ট হবে যদি কোনো একটা সিরিজ মোটর রান করতে করতে হঠাৎ করে লোড ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে যেটা ঘটবে এক্সেসিভ স্পিড, এই যে দেখেন ইনফাইনাইট স্পিড, টর্ক যখন কম ছিল। ওকে, সো সেটা আমরা জানি যে এক্সেসিভ স্পিডে রান করলে মোটরের নিজেকে ড্যামেজ করে ফেলতে পারে আর কি। সো সেটা আমাদের কাম্য না। সো এটাই ছিল সিরিজ মোটরের টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স। এখন দেখেন একটা ম্যাথ করলেই আমরা বিষয়টা আরো ক্লিয়ার হবে। তো ম্যাথটা দেখেন খুব সিম্পল, খুবই সহজ ম্যাথ। A 250 volt series DC motor with compensating windings and the total series resistance RA plus RS of
0.08 ohm. The series field consists of 25 turns per pole with the magnetization curve shown in figure, মানে যে এখানে দেওয়া রয়েছে। আর এখানে মোটরের এই যে মোটরের যে ডায়াগ্রাম সেটাও দেওয়া ছিল, বাট সেটা এখানে আমি দিই নাই। সো সিরিজ মোটরের ডায়াগ্রাম কিটা আপনারা জানেনই অলরেডি। এন্ড বের করতে বলেছে কি, খুবই সিম্পল, ফাইন্ড দ্য স্পিড এন্ড ইনডিউসড টর্ক অফ দিস মোটর for when its armature current is 50 ampere. B, calculate and plot the torque speed characteristics for this motor. এগুলো খুব ছোটখাটো অঙ্ক, এবং প্রতিটা মোটরের ক্ষেত্রে এরকম ছোটখাটো অঙ্ক বেশ মজা লাগে আর কি। তো দেখেন এটা কিভাবে আমি বের করব। প্রথম কথা আমরা জানি যে এইখানে দেখেন যে এই যে ম্যাগনেটাইজেশন কার্ভটা আমরা একটু খেয়াল করি। নর্মালি এর আগে আমরা যে ম্যাগনেটাইজেশন কার্ভগুলো দেখেছি সেটা ছিল আইএফ এর সাথে ইএ, তাই না? তো এখানে দেখেন আইএফ এর বদলে যেটা করেছে তারা এটার সঙ্গে টার্ন দিয়ে গুণ করে দিয়েছে, তার মানে দিস ইজ দ্য ম্যাগনেটোমোটিভ ফোর্স প্রডিউসড বাই দ্য ফিল্ড। তো এটা দেখে আসলে সমস্যা নেই, আমরা মানে আইএফ এর সঙ্গে টার্ন দিয়ে গুণ করলে তো আসলে এমএমএফ পাওয়া যায়। সো এটা কঠিন কিছু না, এবং স্পিডও দেওয়া রয়েছে এনএম 1200 আরপিএম। ওকে, সেটাই দেখেন বলতেছে ক্যালকুলেট ইএ ভ্যালুস টু বি কম্পেয়ার্ড টু দ্য ইকুইভ্যালেন্ট ভ্যালুস এট 1200 আরপিএম টু ডিটারমাইন দ্য অ্যাকচুয়াল মোটর স্পিড। ওকে, তাহলে দেখি ক্যালকুলেশনটা কিভাবে করা যায়। প্রথমে আমরা জানি বলে দিয়েছে আই এর সমান 50 অ্যাম্পিয়ার। তো আই এর যদি 50 অ্যাম্পিয়ার হয়, ই এর সমান ভিটি মাইনাস আই আর এ। সো ভিটিটা কি বলে দিয়েছে 250 ভোল্ট, সেখান থেকে আমি পাচ্ছি কত দেখেন, ই এর সমান 246 ভোল্ট। ওকে, এখন দেখেন সিরিজ মোটরের ক্ষেত্রে আইএ আইএফ আইএল একই জিনিস, একই কারেন্ট সবগুলোর মধ্যে দিয়ে যায়, সেটাও 50 অ্যাম্পিয়ার। এই 50 অ্যাম্পিয়ারকে যদি আমরা টার্ন দিয়ে গুণ করি তাহলে ম্যাগনেটোমোটিভ ফোর্সটা পাবো কত দেখেন, বলে দিয়েছে 25 টার্নস পার পোল। সো এমএমএফটা দেখেন 25 into 50 which is 1250 অ্যাম্পিয়ার টার্নস। এই কার্ভ থেকে যদি আমরা দেখি 1250 আছে এই বরাবর কোথা আর কি, তাই না? তো সেখান থেকে আমরা পাচ্ছি সেটা অলমোস্ট ক্যালকুলেটর দেখেন এই বরাবর যদি যায় 100 থেকে কম, 50 থেকে বেশি। সো এটা আরো পিন পয়েন্ট করেছে 80 ভোল্ট। এখন দেখেন এই যে ইএ নট যেটা 80 ভোল্ট, এটা কিন্তু কত আরপিএম এর জন্য, 1200 আরপিএম এর জন্য, তাই না? তাহলে 246 যদি হয় আরপিএমটা তাহলে কত? ওই যে আমাদের সেই আগের ওই যে এই সব মোটরের জন্য একই, ওই যে লিনিয়ার যে ইকুয়েশনটা রয়েছে, বেজ স্পিডের জন্য এত, আদার স্পিডের জন্য কত। এখানে দেখেন একটু ভুল আছে, এটা 120 দেওয়া আছে, এটা 1200 হবে। ওকে, 1200, এটা একটু সবাই দেখে ঠিক করে নিন। ইট উইল বি 1200। তো সেখান থেকে দেখা যাচ্ছে 3690 রেভলিউশন পার মিনিট, হুইচ ইজ হিউজ। এবং এটাই হওয়ার কথা ছিল, যেহেতু দেখেন 50 অ্যাম্পিয়ার আর্মেচার কারেন্ট কিন্তু খুব এটার জন্য, এই মেশিনের জন্য হয়তো বেশি না আর কি, রেটিং অনেক হাই। দ্যাটস ওয়াই কমের দিকে, যেহেতু লোড কমের দিকে, সেহেতু আরপিএমটা হাই হবে। তো টর্কটা কত আমরা বের করি, আমরা বাই দিস টাইম আমরা জানি P conversion সমান EAIA equals to tau induced into omega, therefore tau induced সমান এইটা, ওমেগা কত ভ্যালু আছে, এত রেভলিউশন পার মিনিট, সেটাকে ওই যে টুয়াইস পাই দিয়ে গুণ করতে হবে। ওকে, প্লাস যেহেতু টর্ক বের করার সময় আমাদেরকে নিউটন মিটার ইউনিট, সো আরপিএম কে অবশ্যই আগে আরপিএস এ কনভার্ট করতে হবে। ই এর ভ্যালু আমরা জানি 246 এন্ড আই এর ভ্যালু জানি 50 অ্যাম্পিয়ার। এটা করলে আমরা পাই 31 নিউটন মিটার। এটা ছিল পার্ট এ অঙ্কটার। আর পার্ট বি হলো ক্যালকুলেট এন্ড প্লট দ্য টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স। দ্য টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স করতে হলে আমাদের এরকম কয়েকটা ডেটা লাগবে। আমরা যেমন এখন দেখলাম যে এই আরপিএম এ এত নিউটন, এরকম বিভিন্ন আরপিএম এ টর্কটা কত নিউটন সেটা আমাকে বের করতে হবে। ওকে, তো সেটা আমাদের করতে হবে না, বিকজ তারা একটা ম্যাটল্যাব কোড দিয়ে সেটা জেনারেট করেছে। কোডে যদি ড্র করা হয় তাহলে আসে অনেকটা এইরকম। ওকে, সো ম্যাটল্যাব কোডিং আমরা এবার করতেছি না, বাট ইন ফিউচারে
পরের সেমিস্টারে যদি আমাদের সময় থাকে আমরা এই কোডিং গুলো একটু একটু করে করবো আর কি, বেশ মজার। So now next topic, the speed control of series DC motor. Okay, তো খেয়াল করে দেখেন শান্ট মোটরে যেমন আমাদের ফ্লাক্স কন্ট্রোল ছিল অ্যান্ড আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল ছিল, সিরিজ রেজিস্টার ছিল, সেগুলোর মতো এতগুলি কন্ট্রোল মেকানিজম এখানে ব্যবহার হয় না। এখানে দ্য এফিশিয়েন্ট ওয়ে সেটা হলো টার্মিনাল ভোল্টেজ, অর্থাৎ যে আমার ইনপুট ভোল্টেজ যেটা ভিটি, সেইটা ভ্যারি করার মাধ্যমে আমি স্পিডটা চেঞ্জ করি। এই ইকুয়েশনে খেয়াল করে দেখেন ভিটিটা এখানে আছে, ভিটির সাথে প্রপোর্শনাল, ভিটি বাড়লে ওমেগা বাড়বে, ভিটি কমলে ওমেগা কমবে। এছাড়া ওই যে আর্মেচারের সঙ্গে যে সিরিজের রেজিস্ট্যান্স দিয়ে সেটা দিয়েও কন্ট্রোল করা যায়, কিন্তু দ্যাট ইজ এ মানে সেখানে অনেক পাওয়ার লস হয়, ওই যে সিরিজে যে রেজিস্ট্যান্সটা লাগানো হচ্ছে সেটা, সব ওটা দিয়ে করা যায় বাট এফিশিয়েন্ট মেথড না। ওকে, এবং লাস্টে যেটা বলতে চেয়েছে সেটা হলো যে একটা সময় এই ইনপুট ভোল্টেজ ভ্যারি করে এত সহজা ছিল না। ওকে, তো তখন ওই আর্মেচারের সঙ্গে সিরিজের রেজিস্ট্যান্স লাগাই স্পিডটা কন্ট্রোল করা হতো, বাট এখনকার দিনে উইথ দ্য মানে মডার্ন পাওয়ার ইলেকট্রনিক ডিভাইসেস এখন আমাদের জন্য বিভিন্ন ফ্রিকোয়েন্সির বিভিন্ন ভোল্টেজ জেনারেট করার কোনো ব্যাপারই না। সব স্পিড কন্ট্রোল এখন আসলে ভোল্টেজ কন্ট্রোল মেথড সিরিজ মোটরের জন্য এখন খুব ইজি। এটাই ছিল আমাদের সিরিজ মোটরের স্পিড কন্ট্রোল। এরপরে আমরা দেখবো আজকে লাস্ট টপিক, হুইচ ইজ দ্য কম্পাউন্ডেড ডিসি মোটর। কম্পাউন্ডেড মানেই আমরা বুঝতে পারতেছি যে এর মধ্যে সিরিজ ফিল্ড অ্যান্ড শান্ট ফিল্ড দুটাই থাকবে। ওকে, এবং আমরা জেনারেটরে পড়েছিলাম কম্পাউন্ডেড ডিসি জেনারেটর, সেটা দুই ধরনের ছিল, একটা ডিফারেন্সিয়ালি কম্পাউন্ডেড, একটা কিউমুলেটিভলি কম্পাউন্ডেড। এখানেও তাই হবে। আবার জেনারেটর আমরা দেখেছিলাম সেখানে ছিল লং শান্ট, শর্ট শান্ট, এখানেও সেটা সম্ভব, লং শান্ট এবং শর্ট শান্ট। এবং কেভিএল ইকুয়েশন গুলো আমরা একটু দেখি। এখানে দেখেন দুইটা ছবি, প্রথমটা হলো আমার কিউমুলেটিভলি মানে হলো যে অ্যাডিটিভ হবে, সিরিজ ফিল্ড এবং শান্ট ফিল্ডের ডিরেকশন এক হবে, তারা দুটা ফ্লাক্স যোগ হবে। অ্যান্ড ডিফারেন্সিয়ালি কম্পাউন্ডেড মানে হলো সাবস্ট্রাকটিভ, অর্থাৎ একটা যা হবে আর একটা তার চেয়ে অন্যরকম হবে আর কি। ওকে, এই ছবিতে তাকায় দেখেন, এই যে আপনার স্কোয়ার এবং ডট, দেখেন এখানে কারেন্টের ডিরেকশন অনুযায়ী দেখেন ডট দিয়ে ঢুকতেছে, এখানে যদি ডট দিয়ে ঢুকে তাহলে সেটা কিউমুলেটিভলি কম্পাউন্ডেড। আর যদি দেখেন স্কোয়ারকে আমি ধরি তাহলে দেখেন ডিরেকশনটা উল্টা, এটার যেদিক দিয়ে ঢুকতেছে এটা তার উল্টা, তার মানে এটা উল্টা। ওকে, সো আবার দেখেন দুইটা ছবি, ঠিক আছে, তার মানে দেখেন একটা লং শান্ট, একটা হলো আবার শর্ট শান্ট। ওকে, সো এই দুটো ছবি দেখলে আসলে পুরোটা ক্লিয়ার হয়ে যায়। আর একটা জিনিস খেয়াল করে দেখেন, এখন KVL equation, which is VT equals to EA plus IRA plus RS, সেই আগের আমাদের KVL equation তো একই থাকবে। ওকে, লং শান্ট হোক আর শর্ট শান্ট হোক যেটাই হোক, KVL equation। অ্যান্ড আমাদের নন লিনিয়ার অ্যানালাইসিস করার জন্য ওই যে নেট এমএমএফ এর ইকুয়েশনটা লাগে, সেটা দেখেন নেট এমএমএফ সমান সমান এমএমএফ প্রডিউসড বাই শান্ট ফিল্ড প্লাস মাইনাস, তার মানে কিউমুলেটিভলি কম্পাউন্ড যদি হয় তাহলে এটা প্লাস, ডিফারেন্সিয়ালি কম্পাউন্ডেড হলে এটা মাইনাস। এটা কি এমএমএফ প্রডিউসড বাই সিরিজ ফিল্ড মাইনাস এমএমএফ প্রডিউসড বাই আর্মেচার রিঅ্যাকশন। সেখান থেকে সিম্পলিফাই করে ইকুয়েশন লেখা যায় যে আই প্রাইমটা হলো আমার শান্ট ফিল্ডের কারেন্ট, কোন কারেন্ট, অর্থাৎ নেট ম্যাগনেটোমোটিভ ফোর্সের জন্য যে কারেন্ট আমার প্রয়োজন হয়। আমরা যদি ম্যাথ করি সেই ম্যাথে আমাদের ম্যাগনেটাইজেশন কার্ভ থেকে আমাদের যদি ই এর কোনো ভ্যালু বের করতে হয় এবং করেসপন্ডিং এই যে আর্মেচার রিঅ্যাকশনের ইফেক্ট এবং সিরিজ
ফিল্ডের ইফেক্ট সেটা একটা ইকুইভ্যালেন্ট ফিল্ড কারেন্টে কনভার্ট হয়ে এটা কত আসে আমরা যদি বের করতে চাই তখন আমাদের এই ফর্মুলাটা লাগে। ওকে, সো নেক্সট আমরা দেখব এটার টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্স হুইচ ইজ দ্য টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স। সো প্রথমে আমরা আসি আলাদা আলাদা ভাবে। প্রথমে কিউমুলেটিভলি কম্পাউন্ডেড ডিসি এখানে আমি ডিসি জেনারেটর লিখছি, এটা আসলে ডিসি মোটর হবে। তো ডিসি মোটরের ক্ষেত্রে দেখেন কিউমুলেটিভলি কম্পাউন্ড মোটর যেটা সেটা আসলে মানে ইনিশিয়াল যে আমরা টর্কটা যদি দেখি শান্টের চেয়ে বেশি হবে যেহেতু তার মধ্যে সিরিজ ফিল্ড রয়েছে, আবার সিরিজ ফিল্ডের চেয়ে একটু কম হবে। তার মানে দেখেন শান্ট এবং সিরিজের মাঝামাঝি, তার মানে এটা শান্টের সুবিধা এবং সিরিজের সুবিধাগুলোকে একসাথে কম্বাইন করবে। ওকে, তো সেটাই করা হয়েছে। এখন দেখেন এই যে ডায়াগ্রাম এটা হলো করা হয়েছে, আমরা একটা শান্ট মেশিন, কম্পাউন্ড মেশিন, একটা সিরিজ মেশিন, তিনটারই যদি আমার রেটেড টর্ক একই হয় সেটার মানে ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা হলো এরকম, তিনটা রেটেড একই রেটেড টর্ক সেটার সঙ্গে মিলাই এটা দেখানো হয়েছে। আর পরের ছবিটা দেখা হয়েছে যে নো লোড অবস্থায় দুইটার একই পজিশন ছিল, একটা শান্ট হলে এরকম স্ট্রেইট হতো এবং কিউমুলেটিভলি কম্পাউন্ড হওয়ার কারণে তার অবস্থাটা এই যে এইরকম হয়ে যাচ্ছে। ওকে, তো সেটাই বলা হয়েছে যে এট লাইট লোড, যখন লোড কম থাকে, লোড কম মানে আর্মেচার কারেন্ট কম থাকে, তখন এটা তো অলমোস্ট বিহেভ করবে যেহেতু সিরিজ ফিল্ডের ইফেক্টটা তখন নাই, শান্ট ফিল্ডের মতো ব্যবহার করে। ওকে, আস্তে আস্তে যখন এটার লোড বাড়তে থাকে মানে লোড কারেন্ট বাড়তে থাকে তখন সিরিজ ফিল্ডের ইফেক্টটা আসতে থাকে। ওকে, এই কারণে দেখেন এর কার্ভটা এই যে আস্তে আস্তে টর্ক বাড়ার সাথে সাথে এরকম এই যে সিরিজের মতো, এটাই দেখেন এই কার্ভটা আপনাদের মনে আছে কিনা জানি না, এটা সিরিজ ফিল্ডের টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স ছিল। ওকে, তো কিউমুলেটিভলি কম্পাউন্ড মেশিনেরও ওরকম হয়, আস্তে আস্তে লোড কারেন্ট বাড়ার সাথে সাথে সিরিজের ইফেক্টটা তখন ডমিনেটিং হওয়া শুরু করে। ওকে, এটাই হলো টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স অফ এ কিউমুলেটিভলি কম্পাউন্ড ডিসি মোটর। আই রিপিট এগেইন, এখানে জেনারেটর হবে না, এটা হবে মোটর। আমি স্লাইডে ঠিক করে দেব। এরপরে দেখি টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স অফ ডিফারেন্সিয়ালি কম্পাউন্ডেড ডিসি মোটর। এগেইন এখানে আমি ভুল লিখেছি, এটা মোটর হবে। সেটা দেখেন ইন এ ডিফারেন্সিয়ালি কম্পাউন্ডেড ডিসি মোটর যেটা, সেখানে কি ঘটে দেখেন, আমরা কি জানি যে আর্মেচার কারেন্ট যত বাড়বে তত কি করবে, সে সিরিজ ফিল্ডের কারেন্টটা বাড়বে, তাই না? তো সিরিজ ফিল্ডের কারেন্টটা যদি বাড়ে তাহলে সে কি করবে, শান্ট ফিল্ডের সঙ্গে সাবস্ট্রাক্টিভ হবে, অর্থাৎ শান্ট ফিল্ডকে সে কমায় দিতে চাবে। তাই যদি হয় তাহলে দেখেন একটা মোটর আপনি স্টার্ট করলেন, ওকে, সেই মোটরটা লোড কারেন্ট একটা মানে একটা কারেন্ট সে ড্র করলো, ড্র করার পরে সিরিজ ফিল্ডের যে ফ্লাক্সটা প্রডিউস হলো সে শান্ট ফিল্ডকে উইকেনিং করলো, ধরে নিলাম কিছু পরিমাণ ফ্লাক্স থেকে গেল, অ্যাজ এ রেজাল্ট মোটরটা স্টার্ট হলো হয়ে একটা সে নো লোড টর্ক একটা কিছু একটা সে দিল। এরপরে যদি লোড কারেন্ট আরো বাড়তে থাকে তাহলে যেটা ঘটবে দেখেন, ফ্লাক্সকে সে কি করবে, আরো কমায় দেবে, সিরিজ ফিল্ডের ফ্লাক্স শান্ট ফিল্ডের ফ্লাক্সকে কমায় দিবে। অ্যাজ এ রেজাল্ট মেশিনের স্পিড বাড়বে, এই স্পিড বাড়ার কারণে সে আরো বেশি লোড কারেন্টকে ড্র করবে, লোড কারেন্ট আরো যত বাড়বে, ঠিক আছে, আরো বেশি সে স্পিড আপ করতে থাকবে। তার মানে ইভেন্চুয়ালি যেটা ঘটবে, মোটরটা আনস্টেবল হয়ে যাবে, স্পিডের কোনো নিয়ন্ত্রণ নাই, নিয়ন্ত্রণহীন একটা মোটর এসে পরিণত হবে। এই জন্য দেখেন কার্ভটা হলো এরকম, এইটুক পর্যন্ত ঠিক ছিল, এরপরে দেখেন বাড়া শুরু করেছে, তার মানে একে নিয়ন্ত্রণ করা সম্ভব না। আর মেশিনে যদি আর্মেচার রিয়াকশন থাকে তাহলে তো কথাই নাই, ফ্লাক্স উইকেনিং এর ইফেক্ট হলো এক্সেসিভ স্পিড গেইন। ওকে, এই কারণে
সিরিজ মোটর ব্যবহার করা হয় না। শুধু যে এইটা কন্ট্রোল ঝামেলা সেটার কারণে না, এই মোটরকে স্টার্ট করা কঠিন। কারণ আমরা জানি কোনো মোটর ইনিশিয়ালি একটা বড় কারেন্ট ড্র করে, ওকে? তো সেই কারেন্ট যদি সে ড্র করে এবং সিরিজ ফিল্ডের ফ্লাক্স যদি বেশি হয়, যেটা শান্ট ফিল্ডকে ডিম্যাগনেটাইজ করে দিল, তাহলে দেখেন কি ঘটবে, সেই মোটরটা তো স্টার্টে নিতে পারবে না। ওকে, স্টার্টিং সময় যে ফ্লাক্স থাকা দরকার ছিল সে ওইটা পাচ্ছে না, প্লাস সিরিজ ফ্লাক্স যদি বেশি হয় সে মেইন ফ্লাক্সকে রিভার্স করে দিতে পারে। ওকে, সো এইটা আসলে হয় সেই মোটর স্থির থাকবে অথবা স্লোলি রিভার্স দিকে রান করতে পারে খুবই স্লোলি, এবং এই চেঞ্জ করা হয়। আর যেহেতু ডিফারেন্সিয়ালি কম্পাউন্ড মেশিনের ব্যবহার নাই, সো এটা নিয়ে আসলে স্পিড কন্ট্রোলও এত চিন্তা করার কিছু নাই। তো এটুকুই আজ পর্যন্ত ছিল, এবং মোটর এখানে আমাদের শেষ, মানে বেসিক মোটরের বর্ণনা পড়া শেষ। সবাই বুঝতে পেরেছেন? কারো কোনো কোশ্চেন? স্যার ডিসি জেনারেটর নিয়ে একটা প্রশ্ন ছিল। এতদিন পর? স্যার কালকে এক্সাম তো তাই পড়তে হয়েছে, তো এর জন্য স্যার। কালকে কিসের এক্সাম? ওই যে ল্যাব ফাইনাল? হ্যাঁ বলেন, কি কোশ্চেন? ডিসি জেনারেটর স্যার, যে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সটা স্যার, এটা আসলে কি ফিল্ডের মধ্যে থাকে? না, এটা কোনো কিছুর মধ্যেই থাকে না। ওকে, বিষয় যেটা হইলো, দেখেন যে আমরা যখন ওপেন সার্কিট টেস্ট করি, তাই না? ওপেন সার্কিট টেস্টে আমরা কি দেখি? টার্মিনাল ভোল্টেজটা ফিল্ড কারেন্টের সাথে সাথে কি হয়, তাই না? বিষয়টা মনোযোগ দিয়ে বুঝেন। হ্যাঁ, অন দ্য আদার হ্যান্ড শর্ট সার্কিট কারেন্টটা কি? যদি আমরা আর্মেচারকে শর্ট করে দেই তাহলে যে কারেন্টটা ফ্লো হয়, তাই না? বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন যে একটা মেশিনে ভোল্টেজ বিল্ড আপ করার জন্য যদি এটা সেপারেটলি এক্সাইটেড মেশিন হয় তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। আপনি যে শান্ট ফিল্ডটা রয়েছে সেই শান্ট ফিল্ডকে বাইরের একটা সাপ্লাই দিয়ে এক্সাইট করে দিবেন, এবং এরপরে মোটরটাকে জেনারেটরটাকে ঘোরালেই আপনি টার্মিনালে ভোল্টেজ পাবেন। ওকে, সো নো প্রবলেম। কিন্তু যদি এমন হতো যে মেশিনটা সেলফ এক্সাইটেড মেশিন, তাহলে কি হতো দেখেন, যে এই মেশিনের প্রডিউস যে কারেন্ট সেটাই কিন্তু ইনিশিয়ালি শান্ট ফিল্ডের মধ্যে দিয়ে যাবে, তাই না? এখন খেয়াল করে দেখেন যে ইনিশিয়ালি যেহেতু আমরা বাইরে থেকে কোনো মানে ফিল্ডে সাপ্লাই দিচ্ছি না, ওকে, তাহলে এইখানে ফিল্ডের বদলে কি থাকতেছে? ইনিশিয়ালি ওই যে রেসিডুয়াল ম্যাগনেটিজম যেটা ছিল সেটা, অর্থাৎ ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে যে আগে থেকে যে সামান্য পরিমাণ ফ্লাক্স ছিল, তাই না? এখন খেয়াল করে দেখেন, ইনিশিয়ালি জেনারেটরটাকে যখন আপনি প্রাইম মুভার দিয়ে মুভ করা শুরু করলেন, তো মোটরটা কাট করবে কাকে? এই ইনিশিয়াল রেসিডুয়াল যে ফ্লাক্সটা ছিল সেটাকে। অ্যাজ এ রেজাল্ট খুব অল্প পরিমাণ ইএমএফ ইনডিউস হবে, তাই না? তো যে ইএমএফটা ইনডিউস হলো, ধরে নেন টার্মিনালে আমি এখনো কোনো লোড কানেক্ট করি নাই, শুধুমাত্র শান্ট ফিল্ডটা কানেক্ট করা আছে। তো এই
সামান্য ভোল্টেজের থেকে, যেহেতু শান্ট ফিল্ডটা আর্মেচারের সাথে প্যারালালি কানেক্টেড, সো একটা খুব অল্প অ্যামাউন্ট কারেন্ট শান্ট ফিল্ডের মধ্যে দিয়ে ফ্লো করবে, তাই না? ফ্লো করলে কি হবে, শান্ট ফিল্ড তখন আর একটা ফ্লাক্স প্রডিউস করবে, যেটা রেসিডুয়ালের সঙ্গে যোগ হয়ে ফ্লাক্সটা আরো বাড়লো। ওকে, বাড়ার কারণে কি হবে দেখেন, যেহেতু কন্টিনিউয়াসলি জেনারেটরটা রোটেট করতেছে, তাহলে ইনডিউসড ইএমএফ এর পরিমাণও বাড়লো। ওকে, আরো যদি বাড়ে তাহলে কারেন্ট আরো বাড়লো, শান্ট ফিল্ড আরো বাড়লো, ঠিক আছে? এভাবে ভোল্টেজটা বিল্ড আপ হবে এবং টার্মিনালে আপনি আমাদের যে জেনারেটেড ভোল্টেজ আর কি, হ্যাঁ ধরেন 220 মানে রেটেড ভোল্টেজ, সেটা আপনি পাবেন। এখন চিন্তা করে দেখেন, এমন যদি হইতো যে এই যে শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স আপনি এমন লেভেলে নিয়ে গেছেন যে ইনিশিয়ালি এই যে রেসিডুয়াল ফ্লাক্সকে কাট করে যে খুব ছোট একটা ভোল্টেজ উৎপন্ন হইলো, সেই ভোল্টেজ থেকে যে কারেন্ট প্রডিউস হইলো তার পুরোটাই আপনার এই হিউজ রেজিস্ট্যান্সের কারণে বাধাপ্রাপ্ত হইলো। ওকে, কারেন্ট ফ্লো করতে পারলো না। কারেন্ট যদি ফ্লো করতে না পারে তাহলে কি হবে, ফ্লাক্স প্রডিউস হবে না, তাহলে ইভেনচুয়ালি কি হবে, ভোল্টেজ বিল্ড আপ হবে না। ওকে, এই যে রেজিস্ট্যান্সের যে ভ্যালুটা, ওকে, দিস ইজ এ মেজার, মানে নট মেজার্ড, মানে এটা ধরেন একটা ভার্চুয়াল কোয়ান্টিটি আর কি। দিস ইজ কল্ড ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স। তার মানে শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স অবশ্যই আমাদের ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সের চেয়ে কম হতে হবে, সো দ্যাট ইট ক্যান প্রডিউস ফ্লাক্সেস, যেটা ফার্দার আপনার ওই ভোল্টেজ বিল্ড আপে সাহায্য করবে, তাই না? তাহলে এখন ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সটা আমরা কিভাবে বের করি? আমাদের যে ওসিসি কার্ভটা রয়েছে সেইটা বরাবর আমরা একটা ট্যানজেন্ট ড্র করি, তাই না? সেই ট্যানজেন্ট ড্র করে সেখান থেকে আমরা আরসির ভ্যালুটা বের করি। ওকে, যেটা ট্যান থেটা আর কি আমার, হ্যাঁ, সেটা হলো কি আমার ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স। এবং একদম স্পর্শক টানার উদ্দেশ্য হলো যে এটাই হলো কি আমার একদম মানে ক্রিটিক্যাল পর্যায়ে রয়েছে আর কি, ঠিক আছে? এর নিচে থাকলে ভোল্টেজ, শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স যদি এর নিচে থাকে তাহলে ভোল্টেজ বিল্ড আপ হবে, এবং এর উপরে যদি চলে যায় তাহলে ভোল্টেজ বিল্ড আপ হওয়ার সম্ভাবনা নাই। আশা করি বুঝতে পেরেছেন। জি স্যার। বুঝতে আর পারছেন? স্যার জি স্যার, বুঝতে পারছি স্যার। আরেকটা প্রশ্ন ছিল যে ডিসি মোটরের যে ইয়াটা মেকানিক্যাল আউটপুট পাওয়ার, এটা কি স্যার ইনপুট পাওয়ার থেকে আসে নাকি ব্যাক ইএমএফ থেকে আসে? দেখেন মানে ব্যাক ইএমএফ বলতে আসলে আপনি কি বোঝেন? স্যার মোটরে যখন দেখেন সহজ বাংলা এভাবে মনে রাখবেন, দিস ইজ এ মোটর, তার মানে সকল শক্তির উৎস হলো আপনি এইটার যে ইনপুটে যে সাপ্লাইটা দিয়েছেন ইলেকট্রিক্যাল সোর্স থেকে, তাই না? ইলেকট্রিক্যাল সোর্সে যদি আমরা সাপ্লাই দেই, ইনপুটে একটা ইলেকট্রিক্যাল সোর্স থেকে ধরেন ডিসি সাপ্লাই দিলেন, দিলে কি হবে, আর্মেচারে সাপ্লাই পাবে অ্যাজ ওয়েল অ্যাজ ফিল্ডে সাপ্লাই পাবে, তাই না? এবং মোটরটা ঘোরা শুরু হবে। তাহলে দেখেন প্রথমে আমি যদি পাওয়ার স্টেজ গুলা দেখি তাহলে কি হবে, প্রথমে ধরেন একটা কপার লস হবে, হওয়ার পরে যেটাকে আপনি ব্যাক ইএমএফ বলতেছেন, ওকে, আলটিমেট এই পাওয়ারটা তো ধরেন আমাদের ওই সাপ্লাইড পাওয়ার থেকে আসবে, তাই না? তো কপার লস হওয়ার পরে যে অংশটা আর্মেচারে থাকতেছে সেটাই আমার মেকানিক্যাল পাওয়ারকে ডেভেলপ করতেছে আর কি। ওকে, অর্থাৎ পি ইন থেকে আপনি কপার লস বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটাই হলো কি আমার পি মেকানিক্যাল। এখন মেকানিক্যালটা শ্যাফটে যাওয়ার আগে আবার দেখেন একটা রোটেশনাল লস রয়েছে, ওকে, তারপরে কোর লস একটা থাকতে পারে আর কি, ঠিক আছে? সেগুলো হয়ে আপনি এরপরে পাচ্ছেন আর কি। সো রোটরের যে মেকানিক্যাল পাওয়ার, হ্যাঁ, সেটাও কিন্তু আসলে আমাদের ওই ইলেকট্রিক্যাল পাওয়ার থেকেই আসে। সো মানে ব্যাক ইএমএফ তো আর মানে সিস্টেমের বাইরের কোনো কিছু না। এটাকে আমরা ব্যাক ইএমএফ বলি বিকজ এই যে মানে ডিরেকশন যে বিপরীতমুখী হয় সেটার কারণে এটাকে ব্যাক ইএমএফ বলা হচ্ছে। রোটেশনের কারণে এখানে যে ইএমএফটা ইনডিউস হয় যেটা ইভেন্চুয়ালি মেইন কারেন্ট ফ্লোকে বাধা দান করে। ওকে, বুঝতে পেরেছেন? জি স্যার। ক্লিয়ার হয়েছে না আরো কনফিউশন আছে? স্যার মোটামুটি ক্লিয়ার হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো কিছুই বিচ্ছিন্ন না, যাই করেন। এই যে মোটরের উপরে যদি লোডও দেন, হ্যাঁ, তাহলে কি হবে, আর্মেচার কারেন্ট বাড়বে না? ইভেন্চুয়ালি কি হবে, ওই সাপ্লাই থেকেই তো কারেন্টটা বাড়বে, তাই না? এনি মোর কোশ্চেন?
সবার প্রিপারেশন কেমন? বি সেকশনের সিআর কে যেন? স্যার তাসনিম। দুজন একটু আছেন? সিআররা কেউ কি আছেন? দেখেন সিআররা অত্যন্ত ব্যস্ত, তারা সম্ভবত ক্লাসে নেই। আছেন? এই স্যার তাহলে দেখেন অবস্থা দেখেন, সিআর যদি এত বিজি থাকে তাহলে আপনাদের কি হবে? প্রিপারেশন কেমন আপনাদের কালকের ল্যাব ফাইনালের জন্য? হ্যাঁ সেটাই, আপনারা তো এতদিন যদি ল্যাব করে থাকেন এগুলো এমনি পারবেন আর কি, ঠিক আছে, ঠান্ডা মাথায় দিয়ে দিবেন। আর অনেকে যদি কারোর সঙ্গে যে হেল্প নেওয়ার চেষ্টা করেন তাহলে পিছিয়ে পড়বেন, বিকজ মানে নিজে যা পারেন এমসিকিউ টাইপের, সো দ্যাট ইজ আই মিন সময় লস করেন না আর কি, ঠিক আছে। এই হলো ব্যাপার। যাই হোক, উইশ ইউ গুড লাক ফর কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট 2, এবং আশা করি সবার ভালো হবে, সবাই খুব ভালো নাম্বার পাবেন। আমাদের ডিসি মোটর আর একটা লেকচার হলে শেষ, এরপরে আমাদের সময় থাকলে আমরা ম্যাথমেটিক্স কিছু করব, যেটা আপনাদের কোশ্চেনের উপরে হবে আর কি। হ্যাঁ, যে যেখানে প্রবলেম ফেস করতেছেন উই ক্যান ডিসকাস অন দ্যাট। সো আমি অ্যাটেন্ডেন্স শিটটা অফ করে দিলাম। আপনাদের যাদের অ্যাটেন্ডেন্স দেওয়া শেষ তারা এখান থেকে লিভ করতে পারেন, আমি 2 মিনিটের পরে লিভ করব। অ্যাটেন্ডেন্সটা আমি ক্লোজ করে দিলাম। ওকে, সবাই তাহলে লিভ করতে পারেন ক্লাস থেকে। থ্যাংক ইউ।